কি আজকে এত বেলা হতে চললো কিন্তু সবাই এখনো পর্যন্ত এলো না। এই সব হলো কুঁড়েমির লক্ষণ মহারাজ। আপনি একদিন যারা যারা দেরি করছে তাদের চাপকে দেবেন, তাহলেই সব সিধে হয়ে যাবে। আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির ঝালটা যা বানিয়েছিল না, খেতে খেতে দেরি হয়ে গেল। গোলগাপ্পি দেওয়ার আর জায়গা পাও না না? বিশ্বাস করুন, সত্যি খুব ভালো রান্না করেছিল গিন্নি, তাই আবার আরেক হাঁড়ি ভাত চড়াতে বললাম। আর সেটা খেয়ে আসতেই তো দেরি হয়ে গেল। আরো এক হাঁড়ি? মহারাজ কিছু মনে করবেন না, এই পাঠশালা বন্ধ করে সব গুছিয়ে তারপরে এলাম। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। প্রভাত আজকে আর শুনেই। তোমরা সবাই এত কুঁড়ে হয়ে গেছো যে কি বলবো। মহারাজ, এই কুঁড়েমির আসল কারণ হচ্ছে চর্বি। কথায় আছে, যত বেশি চর্বি তত তাড়াতাড়ি মরবি। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, যে আমি তাড়াতাড়ি মরে যাব আর আপনি মজা দেখবেন? ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি ব্যাপার হয়ে গেল। গোপালের একদম মোক্ষম জায়গায় আঘাত লেগেছে, যাকে বলে ওই আঁতে ঘা। তুমি বেশি কথা বলো না বৈদ্য, ছুঁচ করে চালুনির বিচার। হ্যাঁ, বৈদ্য তো দেরি করেই এসেছে। আমার মনে হয় প্রত্যেককে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার যাতে তারা একটু চনমনে হয়ে ওঠে। হ্যাঁ মহারাজ, তাহলে আগামীকাল থেকেই শুরু হোক ব্যায়াম আর অস্ত্র শিক্ষা। হ্যাঁ, কুঁড়ে থাকলে রাজ্যের কোনো বিপদ আপদেই সভাসদেরা কাজে আসবে না। ঠিক বলেছেন মহারাজ। তাহলে আর দেরি কেন, চলো সবাই এখনই আমরা মাঠে যাই। এই তো মহারাজ ভরপেট খেয়ে এলাম, এখনই মাঠে? ওসব অজুহাত দিয়ে লাভ নেই, চলো চলো চলো। এবার সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। এ কি, গোপাল কোথায়? মহারাজ, গোপাল আপনার পিছনে দাঁড়িয়ে আছে, চুপি চুপি। এই 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 গোপাল, যাও যাও মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও। এই চাঁদি ফাটা রোদে কেন মহারাজ সুস্থ শরীরকে ব্যস্ত করছেন? এইসব বাজে কথা শুনতে চাই না। শুয়ে বসে থেকে শরীরের কি অবস্থা করেছো? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি যাবে না, তোমাকে এক্ষুনি বরখাস্ত করব। কি জ্বালা! যেখানে আমার সব কাজ বুদ্ধি দিয়েই হয়ে যায়, সেখানে গায়ের জোরের কি দরকার? হ্যাঁ, এই গোপাল, আমি 1 থেকে 3 অব্দি গুনবো, তারপরে সবাই এই মাঠের ধার বরাবর 5 বার পাক দিয়ে দৌড়বে। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। আমি রোগাপটকা আছি, কোনো সমস্যাই হবে না। হয়ে গেল। সবাই প্রস্তুত? 1 2 3। কি হলো গোপাল, দৌড়াও দৌড়াও। মহারাজ, এর থেকে বেশি জোরে পারবো না। আই, কে আছো? একটা কঞ্চি দাও। এই সেরেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ব্যাটার এবার চর্বি কমবে। কি হলো গোপাল, হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ? এই উল্টে উঠি, আমাদের দাদু উল্টে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চল চল গিয়ে দেখি। উফ, চেহারার কি অবস্থা বানিয়েছো গোপাল, হ্যাঁ? এতটুকু দৌড়তে গেলেই চিটপটাং। তাড়িয়ে দিন মহারাজ, এরকম বেঢপ চেহারা সভাসদকে আমাদের দরকার নেই। না না, তা বললে হবে নাকি গোপাল? তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, কালকে আবার মাঠেই দেখা হবে। এই দাদু বাড়ি চলো। ওরে বাবারে! আরে ধুর ছাতার মাথা, তখন থেকে জল খেয়েই চলেছ। কি হয়েছে সেটা বলবে তো? শরীর চর্চা হয়েছে, শক্তি খরচা হয়েছে, আর পারছি না। উফ, বাপরে বাপ, কি পায়ে ব্যথা! এই জন্যেই আমি বলি বাপু, একটু বপুটাও নড়াও, কিন্তু কার কথা কে শোনে? ওরে বাবা, অকারণে সুস্থ শরীর ব্যস্ত করবো কেন বলো তো? বেশি নড়াচড়া করলেই আয়ু কমে যায়। তোমার এই বাজে কথা কোন শাস্ত্রে লেখা আছে শুনি?
শাস্ত্রে কেন যাব, বাস্তবে জলজ্যান্ত উদাহরণ আছে। আমি মানতে পারছি না। হুম, মানতে পারছি না বললে তো হবে না, তোমাকে মানতেই হবে। বেশ, প্রমাণ করো। আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি, তাহলে আজ থেকে বাড়ির বাজার দোকান করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। দিদা, তুমি তো ফেঁসে যাবে, দাদুর সঙ্গে বাজি লড়বে না। এই বাদ দে তো, তোর দাদু আগে প্রমাণ করুক যে বেশি নড়াচড়া করলে বয়স কমে। হ্যাঁ তাহলে বাজি? হ্যাঁ, বাজি। আচ্ছা ঠিক আছে, বেশ। তুমি তুমি একটা পশুর নাম বলো তো, যারা খুব তাড়াতাড়ি দৌড়য়। ঘোড়া, হরিণ, চিতাবাঘ আরো আছে। আচ্ছা, এবার সবচেয়ে আস্তে আস্তে কোন পশু চলে, এরকম একটা পশুর উদাহরণ দাও। কেন, কচ্ছপ? এই তো পেয়ে গেছে উত্তর। এবার তুমি বলো তো, কচ্ছপ কত বছর বাঁচে, আর ঘোড়া, হরিণ, চিতাবাঘ এরা কত বছর বাঁচে? চিতাবাঘ, ঘোড়া কেউই 30 বছরের বেশি বাঁচে না, কিন্তু কচ্ছপ 300 বছরও বেঁচে থাকে। হেরেছে, হেরেছে, আমার বউ হেরেছে। উফ, জীবনের কত বড় চাপ নেমে গেল। হ্যাঁ, এই তুমি আমাকে এভাবে হারালে। তখনই বললাম দাদুর সঙ্গে বাজি লড়তে যেও না। নাও এবার খেলা সামলাও। আরো ভালো করে মালিশ কর। আজকে ছোটাছুটি করে পা দুটো বেশ ব্যথা ব্যথা করছে। কালকে তো আবার অন্য পরীক্ষা। আরে আমার হালকা চেহারা আছে, সব সামলে নেব। কালকে তো অস্ত্র চালনা হবে, কালকে আমি কাঁপিয়ে দেব। কাঁপাতে তো হবেই মন্ত্রী মশাই। আমরা আপনার শরীরে এমন ঘষা মাজা করে দেব না, মনে হবে আপনি না একটা জলযন্ত্র অস্ত্র চালনা করতে যাচ্ছে। বাস এই তো চাই। বাবারে, আস্তে আস্তে। আরে বাবা, আপনার তো ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। চিন্তা করছেন কেন? ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। আরে আরে আরে, তোরা আমার কথাটার সাথে করছিসটা কি? মানুষটা মরে যাবে তো। চিন্তা করো না গিন্নি। বাবা, ওরা বলেছে আমার ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। একবার এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে কি সামলাবে শুনি? মন্ত্রী মশাই, আমাদের বকশিসটা দিয়ে দিন, আমরা কেটে পড়ি। বাবারে বাবা, দিচ্ছি, এনে। এত খাটানোর পরে এতেই এখন খুশি থাক। হ্যাঁ, এবার তোমাদের সকলকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে। উফ, রোজ রোজ কি জ্বালাতনে পড়েছি, বাপরে বাপ। বাবা মা কাউকে ডাকার দরকার নেই, ভালো না লাগলে রাজসভা চাকরি ছেড়ে চলে যাও। মহারাজ, এটা তো উচিত নয়। যে যেটাই পারদর্শী তাকে সেটাই করতে দিন না। একটা বাঁদরকে যদি আপনি বলেন শিকার করে মাংস খেয়ে দেখা, সে কি পারবে মহারাজ? মহারাজ, গোপাল একটু বেশি কথা বলছে, ওকে আপনি বের করে দিন। আমি তোমার কথায় গলবো না গোপাল, তোমাদের সবাইকে এখন অস্ত্র শিক্ষা শিখতেই হবে। কর্তার ইচ্ছায় কর্ম, এখন তো আমার আর কিছুই বলার নেই। তাহলে আর দেরি কেন, তোমরা সবাই একটা করে ঢাল আর একটা করে তলোয়ার তুলে নাও। সেনাপতি, বলুন মহারাজ। তুমি সকলকে অস্ত্র শিক্ষা দেবে, তলোয়ার চালানো শেখাবে। এক এক করে প্রত্যেকে তোমার কাছে যাবে আর এক এক করে তুমি সবাইকে তলোয়ার চালানো শেখাবে। আচ্ছা মহারাজ, তাহলে ওই সবার প্রথমে চলে আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি প্রস্তুত। আমার শরীর ইস্পাতের মতো, ভাঙবো তবু মচকাবো না। কি কেমন দিলাম? অত সহজ নয় সেনাপতি। আমি মন্ত্রী এমনি এমনি হইনি, আগে অস্ত্র শিক্ষা শিখে তবে মন্ত্রী হয়েছি।
এটা কি হলো? হ্যাঁ, আপনি অস্ত্র শিক্ষায় পারদর্শী, কিন্তু আরো বিচক্ষণ হতে হবে। কারণ আজকে এই পাগড়ির জায়গায় আমি যদি তলোয়ার আপনার গলার দিকে চালাতাম, তাহলে কিন্তু আপনার এই ভবলীলা এখানেই সাঙ্গ হয়ে যেত। ঠিক আছে, মনে রাখবো। এবার বাকিদের তো ডাকো। হ্যাঁ, এরপরে তলোয়ার চালানো শিখতে আসবে গোপাল। গোপাল দাদু, গোপাল দাদু। বাবা বাবা বাবা, গোপাল তুমি আবার দলবল নিয়ে এসেছো। দেখি তোমার কত দম। গোপাল, তুমি প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। ওরে বাবারে, এ তো ভয়ানক চাপের কাজ, আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। সামলাও গোপাল। না, আমাকে অন্য রাস্তা দেখতে হবে। সেনাপতি, মহারাজের দিব্যি, তুমি আমার দিকে তলোয়ার ঢাল বাড়াবে না। এই এটা কি হলো? সত্যি তো, এটা কি হলো? গেল 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 গেল, দুটিটা খুলে গেল গো। দেব নাকি এবার কুচ করে কেটে? জিতে গেছি, জিতে গেছি। এটা কি হলো? শত্রুপক্ষ কখনো কারো দিব্যি শুনবে না। আর সেনাপতি, তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আমি কি করব মহারাজ, গোপাল যে আপনার দিব্যি দিয়ে দিল। গোপাল বেটা খুব চালাক। তাহলে এখন উপায়? ওসব গোপাল তোমাকে বোকা বানাবার জন্য করেছে। তুমি ধুতি ঠিক করে আবার লড়াই চালিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। কিরে ন্যাপলা, তোদের দিদা আমার জন্য কি রান্না করে পাঠিয়েছে রে? এই তো ভাত, আলু সেদ্ধ, এই পুঁই শাকের ঝোল আর রুই মাছের ঝাল। আর তোদের যে তোষক, বিছানার চাদর আনতে বলেছিলাম, এনেছিস তো? ওই তো দাদু, পুটির গুলটে আর বাকিরা সবাই ধরাধরি করে নিয়ে আসছে। ব্যাস, তাহলে তার কোনো চিন্তা নেই। খেয়ে একটা জব্বর ঘুম দেব, কারণ এখানে যা রঙ্গ দেখছি তাতে বিকেল হয়ে যাবে। তলোয়ার শিক্ষা আজকের মতন এটুকুই থাক। এবার শুরু হবে বল্লম শিক্ষা। সবাই আবার আগের মতন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। আহ, তোদের দিদা পুঁই শাকটা কিন্তু বেশ জব্বর বানিয়েছে। তোদের দিদার হাতের রান্নার কোনো তুলনাই নেই। আহা, কি স্বাদ! কি গোপাল আবার কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে ওই পুঁইয়ের ঝোল আর রুইয়ের ছাল দিয়ে ভাত খাচ্ছি। এসব কি মাঠের মধ্যে খাওয়া? আরে শরীরটাকে তো রাখতে হবে। তাড়াতাড়ি খেয়ে এইদিকে এসো। আসছি আসছি আসছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বল্লম নিয়ে তেড়ে যেতে হয়। দেখান মহারাজ। এ তো খুবই সোজা মহারাজ। ঠিক আছে, তাহলে বল্লম নিয়ে তেড়ে যাও দেখি। দিন, আপনার হাতের বল্লমটাই দিন। আরে আরে, গোপাল তো মাঠ থেকেই চলে গেল। আমি ডেকে আনছি মহারাজ। আরে আরে, ও গোপাল, গোপাল, মহারাজ ডাকছেন। আমোদ আমোদ। মহারাজ বলেছেন বল্লম নিয়ে তেড়ে যেতে, তেড়ে গিয়ে আবার ফিরে আসতে তো উনি বলেননি। আরে, এ তো মহা মুশকিল। উনি এক্ষুনি তোমাকে মাঠে ফিরতে বললেন। সেটা আপনাকে বলতে পারে সেনাপতি, আমাকে তো বলেনি। আমি চললাম। বাবারে বাবা, কি ঝক্কি! অনেক বুদ্ধি করে মাঠ থেকে খাটে চলে এসেছি। আমি আর উঠছি না। এ কি বলি, তোমাদের তো এখন অস্ত্র শিক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, তোমার বলা নেই, কোয়া নেই, অমনি বাড়ি চলে এলে। আরে বাবা, ওইসব অস্ত্র শিক্ষা মানেই সুস্থ শরীরকে ব্যস্ত করা, অসহ্য খাটনি, অযথা কষ্ট। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, তোমায় আমি আগেও বুঝিয়েছি, যেখানে বুদ্ধি কথা বলে সেখানে দেহের শক্তি নীরব দর্শক গিন্নি। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ তো ভালোর জন্য সবাইকে অস্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করছে না। আরে বাবা, যার যা কাজ তাকে সেটা করালেই পারে।
মহারাজ তো সেটা বুঝতেই চাইছেন না। আমি এখন ঘুমো। দরজা খোলো গোপাল, দরজা খোলো। গোপাল, গোপাল দরজা খোলো বলছি। ব্যাস হয়ে গেল, একটু শান্তিতে ঘুমাবো তার জো নেই। দরজা খোলো গোপাল। বলুন মহারাজ। তুমি কি পেয়েছোটা কি গোপাল? রাজসভায় দেরি করে আসবে, তারপর অস্ত্র শিক্ষার সময় ফাঁকিবাজি দেবে, এভাবে তো আর তোমাকে মনে হচ্ছে রাজসভায় রাখা যাবে না। মহারাজ, গোপাল তো মুখের কথার লোক নয়, ওকে তাড়িয়ে দিই। কেন মহারাজ? আমি কি এমন মহাপাপ করেছি যে আমাকে তাড়িয়ে দেবেন? এই যে আমার কথা শুনছো না, এটাই তোমার অপরাধ। অপরাধ নেবেন না মহারাজ। পণ্ডিতের দায়িত্ব পুজো করা, সভাকবির দায়িত্ব কবিতা বলা, সাহিত্য চর্চা করা, আর আমার দায়িত্ব হাসি মজা করে আপনার মন ভালো রাখা। কিন্তু আপনি আমাকে জোর করে যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চাইছেন। এটা আমার ইচ্ছে। আমিও তো মহারাজ ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি। চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে পারি, শুধু বুদ্ধি দিয়ে। আরে বাহ, এত বড় কথা! তাহলে মহারাজ, ওকে বলুন পরীক্ষা দিতে। কি পরীক্ষা? আমি একটা ঘরে বর্ম পরে দাঁড়িয়ে থাকবো, তোমার হাতে অস্ত্র দেব, আমার মাথায় একটা আপেল থাকতে হবে, আর তুমি কিভাবে আমার মাথা থেকে ওই আপেল ফেলতে পারো দেখব। এ তো খুবই সোজা। কি গোপাল, তাহলে লড়বে নাকি বাজি? হ্যাঁ, লড়তে রাজি আছি। তাহলে আজ রাতেই হয়ে যাক পরীক্ষা। যদি এই পরীক্ষায় উতরে গেলে তো ভালো, নইলে তোমার চাকরিটা গেল। গোপাল, তুমি পারবে তো? সে দেখাই যাবে। আজ রাতে তাহলে রাজবাড়িতে দেখা হচ্ছে। যদি আমি এই পরীক্ষায় বিফল হই, তাহলে আমার চাকরি আপনি কেড়ে নেবেন, আর যদি সফল হই তাহলে মন্ত্রী মশাইকে শাস্তি দেবেন। আমি নিজে সারা কৃষ্ণনগরে নাক্ষত দেব। বেশ, দেখা যাক। কি মন্ত্রীমশাই, ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, এবার শুধু গোপালের পরীক্ষার পালা। আমি তাহলে বাইরে গেলাম, গোপালকে পাঠিয়ে দিচ্ছি। এবার যাও গোপাল, ঘরের ভিতরে যাও, দেখি তুমি কি করে মন্ত্রীর মাথা থেকে আপেল ফেলতে পারো। আপনি তো শুধু আমার চোখ ঢেকেছেন, আমার নাক মুখ কানও ঢেকে দিন, যাতে ঘ্রাণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়েরও সাহায্য না নিতে পারি। বেশ, তাহলে তাই হোক। আয়, কে আছো? গোপালের মুখ নাক আর কান ঢাকো। যথা আজ্ঞা মহারাজ। একটু একটু মোটা কাপড় দিয়ে নাক মুখ ঢাকো, হ্যাঁ, যাতে সেভাবে আপেলের গন্ধ না পাই। বেশ বেশ। যাও গোপাল। গোপাল, এবার তোমার চাকরি গেল। এবার তুমি কি করবে? কি করবে? দৌড় ঝাঁপে ফাঁকিবাজি? হ্যাঁ? গেল 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 গেল, আপেল পড়ে গেল। আপেল পড়ে গেল? মহারাজ, এর মধ্যেই গোপাল আপেল ফেলে দিয়েছে। ঘরের ভেতরে চলো। কি ওরে বাবারে বাবা, কি ঝাঁজ! ওরে বাবারে বাবা। কি মহারাজ, দেখলেন তো গোপালের চমক? অস্ত্র ছাড়াই আপেল ফেলে দিলাম। কি, এটা তো তুমি নীতি বিরুদ্ধ কাজ করেছো। সারা ঘরে নস্যি ছড়িয়ে দিয়েছো। মহারাজ, হাঁটতে গিয়ে আপেল পড়ে গেছে। এবার সারা কৃষ্ণনগরে নাক্ষত দিতে হবে। সত্যি সত্যি গোপাল, বুদ্ধি তো তোমার জুড়ি মেলা আভার। আমার নাম গোপাল ভাঁড়। একটা কথা মনে রাখবেন, কেউটে সাপের লেজে পা দেবেন না, আর গোপালের কাজে বাধা দেবেন না।
যে কাজ বুদ্ধি দিয়ে করা যায় তার কাছে শক্তি ছোট্ট শিশু মাত্র। সত্যি গোপাল, আজ তুমি সেটাই প্রমাণ করে দিলে। আর আজ থেকে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে খাটাবো না। তুমি খাও দাও, ভুড়ি বানাও। যার যা কাজ সে তাই করবে। যেমন এখন মন্ত্রী মশাই নাক্ষত দেবেন। হ্যাঁ, ভুল করে বাজি ধরে ফেলেছি, এখন নিজেই চাপে পড়ে গেলাম। তাহলে আর দেরি কেন? নাক্ষত এখন থেকেই শুরু হোক। কৃষ্ণনগরের রাস্তা শেষ হতে হতে সকাল হয়ে যাবে।